আসসালামু আলাইকুম। স্বাগত ফোর্থ ডাইমেনশনে। আমি শাহজালাল মনি। আজকের আলোচনায় কয়েকটা পর্বে ভাগ করে কথা বলবো, যাতে আমার বলতে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই ইতিহাসের অনেক যুদ্ধ আছে যেগুলো বন্দুক দিয়ে শুরু হয়নি। শুরু হয়েছিল অর্থনীতি দিয়ে, কূটনীতি দিয়ে, জোট রাজনীতি দিয়ে, আর মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে আজকের পৃথিবী ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। সবাই তাকিয়ে আছে ইরানের দিকে। কে কাকে মিসাইল মারল, কোন ঘাঁটি ধ্বংস হলো, কোন বিমান ভূপাতিত হলো। কিন্তু ঠিক সেই সময় ইউরোপে আরেকটি যুদ্ধ শুরু হয়ে গেছে। সে যুদ্ধের খবর খুব কম মানুষই রাখে। আমি বলছি দ্য ওয়ার বিহাইন্ড দ্য ওয়ার। আজকের ভিডিওতে আমরা দেখব কেন ইউরোপ হঠাৎ সামরিক বাজেট বাড়াচ্ছে, কেন ন্যাটো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অস্ত্র কিনছে, কেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর বদলে আরো দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান কি কেবল একটি পর্দা? এর আড়ালে কি ইউরোপ আরো বড় যুদ্ধের প্রস্তুতি চলছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অধ্যায় আরেকটির সঙ্গে সংযুক্ত। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কিছু আপডেট দিই। গত দিনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো নাটকীয়ভাবে বদলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌ ও নজরদারি কাঠামো লক্ষ্য করে নতুন দফায় দফায় হামলা চালিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে 140টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাতের কথা বলা হয়েছে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, গার্ডিয়ান রিপোর্ট করেছে। আমি নিজ থেকে বলছি না, বিভিন্ন পত্রিকার উদ্ধৃতি দিয়ে বা তথ্যসূত্র থেকে আপনাদেরকে বলছি। লাইটার নোটে এখানে একটি কথা বলে রাখি। 28শে ফেব্রুয়ারি যে মার্কিন ইসরায়েলি হামলা ইরানের উপর করা হয়েছিল, সেদিন যা অর্জিত হয়নি, বর্তমান এই হামলায় নতুন ফলাফল কি আশা করা যায়, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। যখন পরিস্থিতির কোনোই পরিবর্তন হয়নি, সেই প্রেক্ষিতে একই হামলায়, একই অ্যাকশনে ডিফারেন্ট রেজাল্ট আশা করা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, ইরান আবারও ঘোষণা করেছে হরমুজ ইজ আন্ডার ইরানিয়ান কন্ট্রোল। তাদের অবস্থান, হরমুজ প্রণালী দিয়ে চলাচল ইরানের শর্ত মেনেই হবে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে মেরিটাইম ট্রাফিক কন্টিনিউস, অর্থাৎ আমেরিকা বলছে হরমুজ এখনো কার্যকরভাবে খোলা রয়েছে, যদিও উত্তেজনা চরমে। দ্য গার্ডিয়ান। এদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন দ্য ডিল উইথ ইরান ইজ ওভার, অর্থাৎ যুদ্ধবিরতির যে কাঠামো ছিল সেটি আর কার্যকর নয় বলে তিনি দাবি করেছেন, তাও রয়টার রিপোর্ট করেছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটেও বলেছেন দ্য নিউ ইউএস অ্যাটাকস অন ইরান আর অ্যাবসলিউটলি নেসেসারি। এটাই আমি বলবো যে এমইউ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই কূটনৈতিক সফলতা অর্জন করেছে। ন্যাটো মহাসচিবের বক্তব্য দেখে মনে হচ্ছে এই একটি বক্তব্যই দেখিয়ে দিচ্ছে ন্যাটো এখন আর মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেবল একটি আঞ্চলিক যুদ্ধ হিসেবে দেখছে না, তারা এটিকে বৃহত্তর নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে বিবেচনা করছে। রয়টার এই রিপোর্ট করছে। একটি প্রশ্ন নিজেকে করুন, যদি সত্যি আমেরিকার লক্ষ্য শুধু ইরান হতো,
শুধু ইরান হতো, তাহলে একই সময়ে ইউরোপ কেন ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে? কেন নেটো সদস্যের উপর সামরিক ব্যয় বাড়ানোর চাপ বাড়ছে? কেন ইউরোপীয় প্রতিরক্ষা শিল্প ২৪ ঘন্টা উৎপাদনের দিকে যাচ্ছে? কেন রাশিয়াকে কেন্দ্র করে নতুন প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি হচ্ছে? এগুলি কি কেবল কাকতালীয়, নাকি সবগুলি একই দাবার ছকের অংশ? যুদ্ধের আড়ালে যুদ্ধ, একটা একটা পুরানো সামরিক নীতি আছে, দ্য ভিজিবল ব্যাটলফিল্ড ইজ রেয়ারলি দ্য ডিসাইসিভ ব্যাটলফিল্ড। অর্থাৎ যে যুদ্ধ আপনি টেলিভিশনে দেখছেন সেটি প্রায়ই আসল যুদ্ধ নয়। আজ সবাই গাজা দেখছে, ইরান দেখছে, হরমুজ দেখছে, কিন্তু একই সময়ে ইউরোপ নীরবে নিজেদের পুনরায় সামরিকীকরণ করছে। কয়েক বছর আগেও ইউরোপ বলতো অর্থনীতি আগে, আজ বলছে প্রতিরক্ষা আগে। এটি শুধু বাজেটের পরিবর্তন নয়, এটি মানসিকতার পরিবর্তন। আজকের ন্যাটো আর ২০১৯ সালের ন্যাটো এক নয়। আজকের ইউরোপ আগের ইউরোপ নয়। তারা এখন ধরে নিয়েছে রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতা অনিবার্য। আর সেই কারণেই ইউক্রেন যুদ্ধ শেষ হলেও সংঘাত শেষ হবে না, বরং নতুন অধ্যায় শুরু হবে। সাম্প্রতিক ন্যাটো বৈঠকগুলির আলোচনায় ইউরোপীয় সদস্যদের প্রতিরক্ষা ব্যয়, রাশিয়া সংক্রান্ত দীর্ঘমেয়াদী প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তা ভূমিকা বড় ইস্যু হয়ে উঠেছে। অনেক ইউরোপীয় বিশ্লেষক বলেন, ইউরোপকে এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে যেখানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা আগের মতো স্বয়ংক্রিয় নাও থাকতে পারে। রয়টার এই রিপোর্ট করেছে। একটি কথা মনে রাখবেন, ইরানের যুদ্ধ আজ, রাশিয়ার যুদ্ধ আগামীকাল, কিন্তু ইউরোপ প্রস্তুতি নিচ্ছে আগামী দশকের জন্য। এবং এখানেই শুরু হচ্ছে ওয়ার বিহাইন্ড দ্য ওয়ার। এই পর্বে ন্যাটো কি ইউক্রেনকে বাঁচাতে নাকি ইউরোপকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে? বন্ধুরা, পূর্বের আলোচনায় আমরা একটি প্রশ্ন রেখেছিলাম, ইরান যুদ্ধের আড়ালে কি ইউরোপ আরো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজব, কিন্তু তার আগে আপনারা একটি দৃশ্যপট কল্পনা করুন। দুইটি প্রতিবেশী বাড়ির মধ্যে ঝগড়া চলছে। হঠাৎ আশেপাশের বড় সব মানুষ অস্ত্র কিনতে শুরু করলো, খাবার মজুত করতে শুরু করলো, ব্যাংকার বানাতে শুরু করলো। তাহলে কি ধরে নেওয়া যায়? তারা শুধু ঝগড়া দেখাচ্ছে, নাকি তারা বিশ্বাস করছে খুব শিগগিরই আগুন তাদের বাড়িতেও পৌঁছাবে? ইউরোপ আজ ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আছে। ন্যাটো কি সত্যিই ইউক্রেনকে রক্ষা করছে? ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অনেকেই মনে করেছিলেন কয়েক মাসের মধ্যেই যুদ্ধ শেষ হবে। কেউ বলেছিলেন রাশিয়া জিতবে, কেউ বলেছিলেন ইউক্রেন জিতবে, কিন্তু আজ কয়েক বছর পেরিয়ে গেছে, যুদ্ধ শেষ হয়নি, বরং একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি উদ্দেশ্য শুধু ইউক্রেনকে রক্ষা করা হতো, তাহলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাটো কেন নিজেদের সামরিক কাঠামোকে সম্পূর্ণ নতুন ভাবে সাজাতে শুরু করেছে? কারণ ন্যাটো এখন শুধু একটি যুদ্ধ লড়ছে না, তারা একটা দীর্ঘমেয়াদী প্রতিরোধ কাঠামো তৈরি করছে। রাশিয়া কিভাবে দেখছে সেটাকে? একসময় ইউরোপের অনেক দেশ বিশ্বাস করত রাশিয়ার সঙ্গে ব্যবসা করলে যুদ্ধের সম্ভাবনা কমবে, গ্যাস আসবে রাশিয়া থেকে, শিল্প চলবে ইউরোপে, সবাই লাভবান হবে। কিন্তু ইউক্রেন যুদ্ধ সেই ধারণা ভেঙে দিয়েছে। আজ ইউরোপের কৌশলগত চিন্তাধারায় রাশিয়াকে আর শুধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখছে না, বরং এমন একটি সামরিক শক্তি হিসাবে দেখছে যার সঙ্গে বহু বছর ধরে প্রতিদ্বন্দ্বিতা চলতে পারে। এ কারণেই ইউরোপে
নতুন গোলাবারুদ কারখানা হচ্ছে, মিসাইল উৎপাদন হচ্ছে, ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ হচ্ছে, সীমান্ত প্রতিরক্ষা শক্তিশালী করা হচ্ছে। এগুলো ইউক্রেনের জন্য যতটা, তার চেয়ে বেশি ভবিষ্যতের জন্য, ইউরোপের জন্য। যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বহুবার বলেছেন, wars often become self-sustaining because institutions adapt to them। অর্থাৎ অনেক সময় যুদ্ধ শুধু রাজনৈতিক সিদ্ধান্তে চলে না, যুদ্ধকে ঘিরে এমন একটি অর্থনীতি, সামরিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয় যা নিজেই যুদ্ধকে দীর্ঘায়িত করতে শুরু করে। এই বক্তব্যের সঙ্গে সবাই একমত নাও হতে পারেন, কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, কারণ এটি আমাদের যুদ্ধের অর্থনৈতিক দিকটিকে দেখতে শেখায়। অস্ত্রশিল্প যুদ্ধের নীরব শক্তি। যখন যুদ্ধ দীর্ঘ হয়, শুধু সেনাবাহিনী নয়, অস্ত্র কারখানাও ব্যস্ত হয়ে পড়ে। নতুন কারখানা, নতুন কর্মসংস্থান, নতুন গবেষণা, নতুন প্রযুক্তি, নতুন প্রতিরক্ষা বাজেট, ফলে যুদ্ধ শুধু যুদ্ধ থাকে না, এটি একটি অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হয়। আজ ইউরোপের প্রতিরক্ষা শিল্পে যে বিনিয়োগ হচ্ছে, তা কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। অনেক দেশ দীর্ঘমেয়াদী গোলাবারুদ উৎপাদনের চুক্তি করছে, বিমান প্রতিরক্ষা বাড়াচ্ছে, ড্রোন প্রতিরোধ প্রযুক্তিতে বিপুল অর্থ ব্যয় করছে। এই পরিবর্তনগুলো ১ বা ২ বছরের জন্য না, এগুলি দশকের পরিকল্পনার অংশ। প্রফেসর জিয়ানের দৃষ্টিভঙ্গি, তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেন, বিশ্ব রাজনীতি এখন আর একক যুদ্ধ দিয়ে ব্যাখ্যা করা যায় না। সব যুদ্ধই এখন একে অপরের সঙ্গে সংযুক্ত। এক অঞ্চলের সংঘাত অন্য অঞ্চলের কৌশল বদলে দেয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে ইউরোপ নিজেদের প্রতিরক্ষা নতুনভাবে সাজায়। ইউক্রেনে যুদ্ধ বাড়লে এশিয়ার নিরাপত্তা নীতিও পরিবর্তন হয়। অর্থাৎ আজকের পৃথিবীতে কোনো যুদ্ধই একা নয়, এগুলো একই ভূ রাজনৈতিক দাবার বোর্ডের অংশ। তাহলে ইরানের কোথায় ফিট হয়? এখন আমরা প্রথম প্রশ্নে ফিরে আসি, ইরান যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ? কারণ যতক্ষণ বিশ্বের সংবাদ মাধ্যমে মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে থাকে, ততক্ষণ ইউরোপ নীরবে নিজেদের সামরিক কাঠামো পুনর্গঠন করার সময় পায়। এর মানে এই নয় যে ইরান যুদ্ধ নাটক, বরং এর অর্থ হলো একই সময়ে একাধিক কৌশলগত প্রক্রিয়া চলতে পারে যখন দৃষ্টি অন্যদিকে থাকে। একটি সংঘাত অন্য একটি অঞ্চলের নীতিগত পরিবর্তনের সুযোগ করে দিতে পারে। এই দুই বাস্তবতা একই সঙ্গে সত্য হতে পারে। আজকের মূল প্রশ্ন হলো, যদি ইউক্রেন যুদ্ধ আগামীকাল শেষও হয়, তাহলে কি ইউরোপ আবার আগের মতো শান্তির নীতিতে ফিরে আসবে, নাকি আজ যে প্রতিরক্ষা অবকাঠামো তৈরি হচ্ছে তা ভবিষ্যতের আরো বড় সংঘাতের ভিত্তি হতে পারে? এই প্রশ্নের উত্তরেই আমাদেরকে নিয়ে যাবে পরবর্তী ধাপে। কারণ এখানে আমরা দেখব রাশিয়া কি করছে। তারা কি সত্যি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, নাকি পশ্চিমা বিশ্ব রাশিয়ার সামরিক সক্ষমতাকে সামনে রেখে নিজেদের প্রতিরক্ষা পুনর্গঠন করছে? এই উত্তর না জানলে ইউরোপে বর্তমান সামরিক রূপান্তরকে বোঝা সম্ভব নয়। আপনি যদি এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে একটি বিষয় নিশ্চয়ই বুঝেছেন, যুদ্ধ কেবল সীমান্তে হয় না, যুদ্ধ শুরু হয় কারখানায়, যুদ্ধ শুরু হয় বাজেটে, যুদ্ধ শুরু হয় কূটনীতিতে, আর যখন প্রথম গুলিটি ছোড়া হয় তখন শুধু দৃষ্টিগোচর হয়, বাস্তবে অনেক আগেই আসল যুদ্ধ শুরু হয়ে যায়। আমি শাহজালাল,
মনি, আপনি দেখছেন ফোর্থ ডাইমেনশন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সংবাদ আপনাকে ঘটনাটি জানায়, ফোর্থ ডাইমেনশন খুঁজে বের করে ঘটনার পেছনের উদ্দেশ্য। এবার তৃতীয় পর্বে আসি। এই বিষয়ে এখানে কথা বলবো, পুতিন কি সময় কিনছেন নাকি ইউরোপকে ক্লান্ত করছেন এই বিষয়ে। বন্ধুরা, একটি যুদ্ধ জিততে সবসময় সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর দরকার হয় না, অনেক সময় দরকার হয় সবচেয়ে বেশি ধৈর্যের। ইতিহাসে নেপোলিয়ন ব্যর্থ হয়েছিলেন, হিটলারও ব্যর্থ হয়েছিলেন, কারণ তারা ভেবেছিলেন রাশিয়াকে দ্রুত পরাজিত করা সম্ভব, কিন্তু রাশিয়া ইতিহাস জুড়ে একটি ভিন্ন কৌশল ব্যবহার করেছে, সময়কে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এখনকার পর্বে আমরা সেই কৌশল নিয়েই কথা বলবো। রাশিয়ার যুদ্ধের দর্শন কি? অনেক পশ্চিমা বিশ্লেষক মনে করেন রাশিয়া শুধু ভূখণ্ডের জন্য যুদ্ধ করছে না, তারা যুদ্ধ করছে প্রতিপক্ষের অর্থনীতি, রাজনৈতিক ঐক্য এবং জনমতকে দীর্ঘ সময় ধরে চাপে রাখার জন্য। এই কৌশলকে অনেকেই বলেন ওয়ার অফ অ্যাট্রিশন, অর্থাৎ প্রতিপক্ষকে দ্রুত হারানো নয়, বরং ধীরে ধীরে ক্লান্ত করে ফেলা। ভাবুন, যদি একটি দেশ প্রতি মাসে হাজার হাজার গোলা বারুদ তৈরি করতে পারে আর অন্য দেশকে প্রতিটি গোলা তৈরির জন্য সংসদে বাজেট পাস করতে হয়, তাহলে দীর্ঘমেয়াদে কার সুবিধা বেশি? সেখানেই শুরু হয় অর্থনীতির যুদ্ধ। পুতিনের হিসাব, রাশিয়ার বর্তমান কৌশল সম্পর্কে একটি প্রচলিত বিশ্লেষণ হলো মস্কো বিশ্বাস করে সময় তাদের পক্ষে কাজ করতে পারে, কারণ ইউরোপে সরকার বদলায়, নির্বাচন হয়, অর্থনৈতিক চাপ বাড়ে, জ্বালানি দাম ওঠানামা করে, কিন্তু যুদ্ধ যদি দীর্ঘ হয় জনমত ধৈর্য কমতে শুরু করে। এই বাস্তবতাকে অনেক বিশ্লেষক রাশিয়ার অন্যতম কৌশলগত সুবিধা হিসাবে দেখেন। ইউরোপ কেন এত তাড়াহুড়া করছে? এখন অন্যদিকে তাকাই, ন্যাটো কেন হঠাৎ এত দ্রুত পুনর্গঠন করছে? কারণ ইউরোপ বুঝতে পেরেছে শুধু আমেরিকার উপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে। সাম্প্রতিক ন্যাটো সম্মেলনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, "দি সামিট ইজ অ্যাবাউট ইমপ্লিমেন্টেশন", অর্থাৎ পরিকল্পনার সময় শেষ, এখন বাস্তবায়নের সময়। তিনি আরো জানান, ইউরোপ ও কানাডা 2025-26 সালে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত $258 বিলিয়ন কল্পনা করুন, যা বাজেট ছিল তার উপরে বাজেটের অতিরিক্ত $2,580 কোটি ব্যয় করেছে এবং প্রতিরক্ষা শিল্প দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে, ন্যাটোর বক্তব্য। এর মানে কি? এর মানে ইউরোপ এখন আর শুধু যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে না, তারা যুদ্ধের জন্য প্রয়োজনীয় শিল্প ভিত্তি তৈরি করছে, কারখানা, সরবরাহ শৃঙ্খল, গোলার বারুদ উৎপাদন, মিসাইল, ড্রোন, বিমান প্রতিরক্ষা, সবকিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। কিন্তু রাশিয়ার প্রতিক্রিয়া কি? অন্যদিকে ক্রেমলিনও চুপ করে বসে নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, "উই উইল ফলো দ্য ন্যাটো সাবমিট ক্লোজলি"। তিনি অভিযোগ করেন ন্যাটোর সাম্প্রতিক বক্তব্যগুলি সংঘাতমুখী এবং রাশিয়া সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, রয়টার্সের রিপোর্ট। এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়াও জানে আজকের সিদ্ধান্ত আগামী 10 বছরের সামরিক ভারসাম্য নির্ধারণ করতে পারে।
এটাই কি নতুন স্নায়ুযুদ্ধ? অনেকে বলেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আবার অনেকে বলেন এটি নতুন ধরনের স্নায়ুযুদ্ধ। বাস্তবতা হলো এখনো ন্যাটো ও রাশিয়া সরাসরি যুদ্ধে জড়ায়নি। কিন্তু উভয় পক্ষই নিজেদেরকে সামরিক সক্ষমতা, শিল্প ভিত্তি এবং প্রতিরক্ষা ব্যয় দ্রুত বাড়াচ্ছে। এ কারণে অনেক বিশেষজ্ঞ এটিকে দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিযোগিতা হিসাবে দেখছেন। ঠিক তখনই মধ্যপ্রাচ্য এখন আবার ইরানের দিকে ফিরে আসুন। আপনি কি লক্ষ্য করছেন? যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে, ঠিক তখনই ন্যাটো সদস্যরা নতুন প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করেছে। আঙ্কারা ন্যাটো সম্মেলনে কয়েক দশক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সামনে আনা হয়েছে। ইউরোপীয় দেশগুলো স্পষ্ট বার্তা দিয়েছে তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বাড়াতে চায়। রয়টার্স রিপোর্ট করেছে। এটি কি কেবল কাকতালীয়, নাকি মধ্যপ্রাচ্যের সংঘাত ইউরোপকে পুনরায় সশস্ত্র হওয়ার রাজনৈতিক সুযোগ করে দিয়েছে বা প্রয়োজনীয়তা মনে করছে? এই প্রশ্নের উত্তর ইতিহাসেই দেবে। আগামী দিন বোঝা যাবে আরো। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। এই ভিডিওটির উদ্দেশ্য কোনো ষড়যন্ত্র তত্ত্ব প্রতিষ্ঠা করা নয়, বরং বিভিন্ন দেশের প্রকাশ্য নীতি, সামরিক প্রস্তুতি এবং ভূরাজনৈতিক প্রবণতাকে একসঙ্গে রেখে একটি বিশ্লেষণ করা। কারণ যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে হয় না, যুদ্ধ হয় বাজেটে, যুদ্ধ হয় শিল্পে, যুদ্ধ হয় প্রযুক্তিতে, আর সবচেয়ে বড় কথা, যুদ্ধ হয় সময়ের বিরুদ্ধে। বন্ধুরা, যদি রাশিয়ার কৌশল হয় সময় কিনে নেওয়া আর ইউরোপের কৌশল হয় সময়ের আগেই প্রস্তুত হওয়া, তাহলে আগামী সংঘাতের ফলাফল নির্ধারণ করবে কার ট্যাঙ্ক বেশি সেটা নয়, কার কারখানা বেশি উৎপাদন করতে পারে, কার অর্থনীতি বেশি চাপ সহ্য করতে পারে, আর কার জনগণ দীর্ঘ যুদ্ধ মেনে নিতে পারে। এবার আমরা চতুর্থ পর্বে ইরানে আগুন, ইউরোপের অন্ধকার, হরমুজ থেকে মস্কো পর্যন্ত এক অদৃশ্য যুদ্ধ, সে নিয়ে আলোচনা করব। যুদ্ধ কখনো ট্যাঙ্ক দিয়ে জেতা যায়, কিন্তু বিশ্ব রাজনীতিতে অনেক সময় তেলের পাইপলাইন দিয়ে বদলে যায় বিশ্ব রাজনীতি। একটি সমুদ্রপথ মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত একটি প্রণালী, কিন্তু তার উপর নির্ভর করে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন। সেই প্রণালীর নাম হরমুজ। আজকের পৃথিবীতে হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি একটি অর্থনৈতিক অস্ত্র। হরমুজ বিশ্ব অর্থনীতির শ্বাসনালী। ভাবুন, আপনার শরীরে যদি অক্সিজেন যাওয়ার প্রধান রাস্তা হঠাৎ বন্ধ হয়ে যায়, কি হবে? বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ ঠিক সেই ধমনির মতো। বিশ্বের বিপুল পরিমাণ সমুদ্র পথে পরিচালিত তেল ও গ্যাস এই সংকীর্ণ প্রণালী দিয়েই যায়। তাই এখানে উত্তেজনা মানেই তেলের দাম বাড়বে, বীমা খরচ বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে। অবশেষে পৃথিবীর প্রতিটি বাজারে মূল্যস্ফীতির চাপ তৈরি হবে। সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালানোর কথা জানিয়েছে। এর আগে হরমুজ এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে তারা পাল্টা অভিযোগের কারণ হিসেবে তুলে ধরে। ইরান পাল্টা দাবি করছে এমওইউ অনুযায়ী তারা হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক নৌ চলাচল অব্যাহত আছে। এপি নিউজ এজেন্সি এই রিপোর্ট করেছে। একটি বিষয় লক্ষ্য করুন, যুদ্ধের কেন্দ্র ইরান, কিন্তু উদ্বেগের কেন্দ্র ইউরোপ। রাশিয়ার জন্য এটি কেন গুরুত্বপূর্ণ?
এটি একটি কঠিন প্রশ্ন। যদি মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে? উত্তর ইউরোপ। আর সবচেয়ে বড় কৌশলগত সুবিধা পাবে কে? এই প্রশ্নের উত্তর সহজ নয়। অনেক বিশ্লেষকের মতে দীর্ঘস্থায়ী জ্বালানি অস্থিরতা ইউরোপের শিল্প উৎপাদন, প্রতিরক্ষা ব্যয় এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। আজকে যুদ্ধ শুধু যুদ্ধ নয়। এখন দেখুন, ইউক্রেনে যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, হরমুজে উত্তেজনা চলছে, ইউরোপ প্রতিরক্ষা ব্যয় বাজেট বাড়াচ্ছে। এগুলি কি আলাদা ঘটনা, নাকি একই ভূরাজনৈতিক দাবার বোর্ডের বিভিন্ন চাল? হরমুজে উত্তেজনা বাড়ার পর ইউরোপের কয়েকটি দেশ সমুদ্র পথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্যোগের আলোচনা শুরু করেছে। ফ্রান্স ও যুক্তরাজ্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সমন্বিত একটি সামরিক নিরাপত্তা মিশনের প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তবে এর লক্ষ্য সরাসরি যুদ্ধে অংশ নেওয়া নয়, বরং বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। রয়টারের রিপোর্ট। এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় ইউরোপ চায় না যুদ্ধ সরাসরি তাদের ভূখণ্ডে আসুক, কিন্তু তারা এটাও চায় না বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথটি দীর্ঘদিন অচল হয়ে থাকুক। যদি হরমুজ দীর্ঘদিন অস্থিতিশীল থাকে, তাহলে কি হবে? ইউরোপকে আরো বেশি প্রতিরক্ষা ব্যয় করতে হবে, জ্বালানি ব্যয় বাড়বে, শিল্পের উপর চাপ বাড়বে, জনগণের জীবনযাত্রার খরচ বাড়বে এবং তখন রাজনৈতিক অস্থিরতাও বাড়তে পারে। এখানে সতর্ক থাকা জরুরি। এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যে রাশিয়া এই সংঘাত পরিচালনা করছে বা ইরানের সাম্প্রতিক পদক্ষেপের নেপথ্যে রয়েছে। তবে পারসেপশন আছে। তবে কি কিছু বিশ্লেষক মনে করেন, যদি ইউরোপকে একই সময়ে ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা সামলাতে হয়, তাহলে তারা কৌশলগত মনোযোগ বিভক্ত হতে পারে, মানে ইউরোপের। এটি একটি সম্ভাব্য ভূ রাজনৈতিক বিশ্লেষণ। বন্ধুরা, আজ আমরা বুঝলাম হরমুজের ঢেউ শুধু উপসাগরে আছড়ে পড়ে না, তার প্রতিধ্বনি শোনা যায় ব্রাসেলসে, বার্লিনে, প্যারিসে, লন্ডনে এবং মস্কোতেও। কারণ আধুনিক পৃথিবীতে একটি প্রণালী বন্ধ হলে একটি মহাদেশের অর্থনীতি কেঁপে ওঠে। একটি মিসাইল ছোড়া হলে শেয়ার বাজার বদলে যায়। একটি যুদ্ধ শুরু হলে অন্য একটি যুদ্ধের প্রস্তুতি আরো দ্রুত হয়। এবার পঞ্চম পর্বে যুদ্ধের পরের যুদ্ধ, নতুন বিশ্ব ব্যবস্থার জন্য নাকি দীর্ঘ অস্থিরতার শুরু, এ বিষয়ে কথা বলবো। একটি যুদ্ধ শেষ হওয়ার পর মানুষ সাধারণত শান্তির অপেক্ষা করে, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, তার মাত্র 2 দশক পর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপর শীতল যুদ্ধ শেষ হয়েছিল, তারপর শুরু হয় সন্ত্রাস বিরোধী যুদ্ধ। আজ আমরা আবার একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। প্রশ্ন হলো, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যদি আগামীকাল থেমেও যায়, ইউক্রেন যুদ্ধ যদি কোনো সমঝোতার মাধ্যমে শেষও হয়, তাহলে কি পৃথিবী আবার 2019 সালের পৃথিবীতে ফিরে যাবে? আমার উত্তর সম্ভবত না। কারণ এই যুদ্ধগুলো শুধু সীমান্ত বদলায়নি, এগুলো বদলে দিয়েছে অর্থনীতি, প্রতিরক্ষা নীতি, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তির প্রতিযোগিতা এবং সবচেয়ে বড় কথা, বিশ্বাস। আজকের পৃথিবীতে একই সঙ্গে 3টি যুদ্ধ চলছে। প্রথম যুদ্ধ হলো সামরিক, তার উদাহরণ
ইউক্রেন, মধ্যপ্রাচ্য, লোহিত সাগর, হরমুজ, ড্রোন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট নজরদারি, এই যুদ্ধ চোখে দেখা যায়। দ্বিতীয় যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ, নিষেধাজ্ঞা, বিকল্প পেমেন্ট ব্যবস্থা, জ্বালানির বাজার, বিরল খনিজ যাকে রেয়ার আর্থ মিনারেল বলা হয়, সরবরাহ শৃঙ্খল। আজ একটি ব্যাংকের সিদ্ধান্ত কখনো কখনো একটি ক্ষেপণাস্ত্রের সমান প্রভাব ফেলতে পারে। আর তৃতীয় যুদ্ধ বর্ণনার যুদ্ধ, ন্যারেটিভ ওয়ার। কে আগ্রাসী, কে আত্মরক্ষা করছে, কে আন্তর্জাতিক আইন মানছে, কে মানবাধিকার লঙ্ঘন করছে। আর তথ্য একটি অস্ত্র, সোশ্যাল মিডিয়া একটি যুদ্ধক্ষেত্র, সংবাদ মাধ্যমও একটি কৌশলগত ফ্রন্ট। চীন কি করছে? এই সিরিজে আমরা ইরানের কথা বলেছি, রাশিয়ার কথা বলেছি, ন্যাটোর কথা বলেছি, কিন্তু একটি দেশের কথা খুব কম বলেছি। কেন? চীনের সবচেয়ে বড় শক্তি হতে পারে যুদ্ধ না জড়িয়েও কৌশলগত সুবিধা নেওয়া। বেজিং ধারাবাহিকভাবে বলছে তারা সংলাপ, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতাকে অগ্রাধিকার দেয়। একই সঙ্গে তারা প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং প্রযুক্তিগত মাফ করবেন স্বনির্ভরতার উপরও জোর দিচ্ছে। চীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি যুক্তরাষ্ট্র একই সময়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে গভীরভাবে ব্যস্ত থাকে, তাহলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য কিভাবে বদলাবে? এটি এমন একটি প্রশ্ন যার উত্তর আগামী বছরগুলোতে আরো পরিষ্কার হবে। আগামী 6 মাস সম্ভাব্য 3টি দৃশ্যপট হতে পারে। দৃশ্যপট 1, নিয়ন্ত্রিত উত্তেজনা। ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়ে সীমিত সংঘাত চালিয়ে যেতে পারে। ইউক্রেন যুদ্ধ চলতে পারে, কিন্তু বড় ধরনের নতুন ফ্রন্ট নাও খুলতে পারে। বিশ্ববাজার অস্থির থাকবে, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যাবে না। দৃশ্যপট 2 হইতে পারে বিস্তৃত আঞ্চলিক সংকট, হরমুজে দীর্ঘস্থায়ী অস্থিরতা, জ্বালানির দাম বৃদ্ধি, ইউরোপে অর্থনৈতিক চাপ, ন্যাটো আরো দ্রুত প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। এই পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি নতুন ধাক্কা খেতে পারে। দৃশ্যপট 3, কূটনৈতিক সমঝোতা। এটিও অসম্ভব নয়। যুদ্ধের ব্যয় যখন সব পক্ষের জন্যই অসহনীয় হয়ে ওঠে, তখন অনেক সময় যুদ্ধক্ষেত্রে নয়, আলোচনার টেবিলে নতুন সমীকরণ তৈরি হয়। ইতিহাসে এমন উদাহরণ বহুই দেখা যায়। এই পুরো সিরিজে আমরা একটি বিষয় বোঝার চেষ্টা করেছি। যুদ্ধকে শুধু মানচিত্র দিয়ে বোঝা যায় না, শুধু সেনাবাহিনী দিয়েও বোঝা যায় না, শুধু সংবাদ শিরোনাম দিয়েও বোঝা যায় না। যুদ্ধকে বুঝতে হলে কারখানায় কি হচ্ছে, বন্দরগুলোতে কি ঘটছে, কূটনৈতিক বৈঠকে কি হচ্ছে, মুদ্রা বাজারে কি ঘটছে, এবং মানুষের মনস্তত্ত্বে কি পরিবর্তন হচ্ছে। সবশেষে আমরা হয়তো এমন একটি সময়ে বাস করছি যেখানে ইতিহাস লেখা হচ্ছে প্রতিদিন, কিন্তু ইতিহাসকে বোঝার জন্য শুধু আজকের খবর পড়লেই হবে না, দেখতে হবে আজকের সিদ্ধান্ত আগামী 10 দশকে কোথায় নিয়ে যেতে পারে। এ কারণে আমরা এই চ্যানেলে শুধু কি ঘটছে বলি না, আমরা খুঁজে দেখি কেন ঘটছে। বন্ধুরা, হয়তো কয়েক বছর পর এই সময়টিকে ইতিহাসের বইয়ে এক নামে ডাকা হবে। কেউ বলবে নতুন স্নায়ুযুদ্ধের যুগ, কেউ বলবে বহু মেরুর বিশ্ব ব্যবস্থার জন্মকাল, কেউ বলবে পরিবর্তনের দশক। কিন্তু একটি বিষয় নিশ্চিত, পৃথিবী বদলাচ্ছে।
এবং খুব দ্রুত বদলাচ্ছে। আর সেই পরিবর্তনকে বোঝার জন্যই ফোর্থ ডাইমেনশনের উদ্দেশ্য। আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বিশ্লেষণ আর ভবিষ্যৎবাণী এক নয়। এই সিরিজের শেষ করার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমরা গত 5 পর্বে ইউরোপ, ন্যাটো, রাশিয়া, ইরান, যুক্তরাষ্ট্র এবং চীনের কৌশল নিয়ে আলোচনা করেছি। কিন্তু একটি বিষয় কখনো ভুলে গেলে চলবে না। ভূরাজনীতি কোনো গণিতের সমীকরণ নয়। এখানে 2 আর 2 সবসময় 4 হয় না। অনেক সময় একটি ছোট ঘটনা পৃথিবীর কৌশল বদলে দিতে পারে। আবার বছরের পর বছর ধরে যে যুদ্ধের আশঙ্কা করা হয় সেটি কখনো বাস্তবে নাই ঘটতে পারে। তাই এই ভিডিওতে আমরা যেসব সম্ভাবনার কথা বলেছি সেগুলো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। এগুলি বিভিন্ন দেশের প্রকাশিত নীতি, সামরিক প্রস্তুতি, অর্থনৈতিক প্রবণতা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি সম্ভাব্য দৃশ্যপট। আরেকটি বিষয়, আজকের পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ মাটিতে হয় না, তথ্যের যুদ্ধ হয়। এই ঘটনার দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা আপনি দেখতে পারেন। একটি পশ্চিমা সংবাদ মাধ্যম, আরেকটি রাশিয়া বা চীনের সংবাদ মাধ্যম, আর তৃতীয়টি মধ্যপ্রাচ্যের কোনো গণমাধ্যম। প্রত্যেকেই কিছু তথ্য তুলে ধরে, কিছু তথ্য বাদ দেয়। কারণ প্রতিটি রাষ্ট্রের নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিরাপত্তা, অগ্রাধিকার এবং জাতীয় স্বার্থ থাকে। তাই কোনো একটি উৎসকে চূড়ান্ত সত্য ধরে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সমালোচনামূলক চিন্তাই একজন সচেতন মানুষের সবচেয়ে বড় শক্তি। কেউ কিছু বললেই বিশ্বাস করবেন না, আমি বললেও না। প্রশ্ন করুন, তথ্য মিলিয়ে দেখুন, ভিন্ন উৎস পড়ুন, তারপর নিজের সিদ্ধান্ত নিজেই নিন। ফোর্থ ডাইমেনশনের উদ্দেশ্য আপনাকে কোনো মতবাদ শেখানো নয়। আমাদের উদ্দেশ্য একটি ঘটনার চতুর্থ মাত্রা খুঁজে বের করা। সেই মাত্রাটি অনেক সময় দৈনিক সংবাদ শিরোনামে দেখা যায় না। আমরা চেষ্টা করি সংবাদের পেছনের কৌশল দেখতে, রাজনীতির পেছনের অর্থনীতি দেখতে, যুদ্ধের পেছনের ভূ রাজনীতি দেখতে, আর সেই বিশ্লেষণ আপনাদের তুলে ধরতে। শেষে একটি কথা বলি, ইতিহাসে আমাদের একটি শিক্ষা দেয়, যুদ্ধ শুরু করা খুব সহজ, কিন্তু যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তাই আমরা শেষ করি, আশা করি প্রতিযোগিতা থাকবে, মতভেদ থাকবে, কিন্তু শেষ পর্যন্ত কূটনীতি যুদ্ধের উপর বিজয়ী হবে। কারণ যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষ, যে মানুষটির কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু প্রতিটি সিদ্ধান্তের বোঝা তাকেই বহন করতে হয়। আমি শাহজালাল মনি, আপনারা দেখছেন ফোর্থ ডাইমেনশন। সংবাদ নয়, আমরা খুঁজি সংবাদ পরবর্তী বাস্তবতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আগামী পর্ব পর্যন্ত।